আসসালামু আলাইকুম সবাইকে। অবাধ্য প্রণয় গল্পের ১৯ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। হুট করে যখন সানজিদার বিয়ে ঠিক হলো তখন পালিয়ে কোথায় যাবে ভেবে না পেয়ে ইরাকে বলেছিল। ইরা সঙ্গে সঙ্গে বলে দিয়েছে তার কাছে যেতে, নিজে নিতে আসবে স্টেশনে, তারপর থেকে এখানেই থাকা। তার কোনো প্রেমিক নেই। চিঠিটা শুধুমাত্র সবাইকে ভুল বোঝানোর জন্যই রেখে এসেছে, যাতে সানজিদা ফেরার কোনো আশা না করে তারা। এখানে এসে সুফিয়া বেগম যেন নিজের মেয়ের মতোই দেখছেন। হয়তো একটা মেয়ে, তাই এক ছেলে তো চোখের আড়ালে ছিল। সুফিয়া বেগমের স্বামী মারা গেছে 10 বছর হলো। তিনি একাই সংসারের হাল ধরেছেন, ছেলে মেয়ে দুটোকে মানুষ করেছেন। আজ তার সেই কষ্টে মিষ্টিফল হয়ে ধরা দিয়েছে। কোনো কাজ করতে হয় না বলতে ছেলে করতে দেয় না। শেষ বয়সে না হয় মাকে রানীর মতো করে রাখলো, এতে ক্ষতি কি? সুফিয়া বেগম হাসিটা টেনে ধরে সোফায় পেছনে হেলান দিলেন। বুকের ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে উঠেছে। ছেলেকে দেখার উত্তেজনা, আনন্দ আর অজানা এক শঙ্কা, সব মিলিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কতদিন পর চোখের সামনে দেখবে, শুধু দেখবে না, মন ভরে আদর করতে পারবে। সানজিদা পাশে এসে বসলো, তারপর বলল, আন্টি চোখটা বন্ধ করুন, আমি প্রেশারটা মেপে দেখি, আপনি অনেক ঘামছেন তো। সুফিয়া বেগম বলল, আরে না না, আমি ঠিক আছি, ছেলেটা আসুক আগে, তারপর যা হবে দেখা যাবে। এই ছেলেটা শব্দটার ভেতর কত কত আদর অপেক্ষা লুকানো আছে, তা শুধু একজন মাই বুঝে। সানজিদা দেখলো এক মায়ের এক বুক আশা তার ছেলেকে দেখার। এই তৃষ্ণা যেন সকল কিছুকে হার মানায়। মাঝে মাঝে সানজিদারও মনে হয়, ইরার মাও তো সানজিদার আপন কেউ নয়, তাহলে তিনিও তাদের ছেলে মেয়ের মতোই তাকে কেন ভালোবাসে? এত মমতা কেন তার মধ্যে? অথচ তার বাবা মা, মায়ের কথা তো বাদই দিলাম, যেখানে রাইসার বাবা নিজের বাবা ছিল তাও এতটুকু স্নেহ পায়নি। রাইসার কথা খুব মনে পড়ে, সে কেমন আছে? চলে আসার পরও কি রাইসার সাথে তার বাবা মাও কি অত্যাচার করছে আজও? হাজার হলেও ছোট থেকে বড় হয়েছে গোবরে পদ্ম ফুলের মতো সানজিদা মেয়েটা। মা যেখানে দোষী সেখানে মেয়েটার মন ফুলের মতো নরম। রাইসাকে নিজের বোন মনে করে দেখে এসেছে, বাবা মা আলাদা এটা কখনো মনে করেনি। এসব ভাবনার ছেদ গুটিয়ে ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ, ব্রেকের শব্দে সবার বুক ধক করে উঠল। ইরা ছুটে দরজার দিকে গেল। আম্মু আম্মু, ভাইয়া এসেছে। সুফিয়া বেগম হঠাৎ করে উঠে দাঁড়াতে গিয়ে মাথা ঘুরে বসে পড়লেন। সানজিদা ধরে ফেললো চট করে। সানজিদা বলল, আন্টি ধীরে ধীরে, আপনার ছেলে কোথাও হারিয়ে যাচ্ছে না। দরজা পর্যন্ত এসে যখন পড়েছে তখন আপনি পর্যন্ত ঠিক পৌঁছে যাবে। আপনি বসুন আগে। সকাল থেকে এত তাড়াহুড়ায় জোর করেও সানজিদা প্রেশারের ওষুধ খাওয়াতে পারেনি। তার ছেলে আসবে এতেই নাকি তিনি ফিট হয়ে যাবেন। কোনো ওষুধের প্রয়োজন নেই। দরজার সামনে পায়ের শব্দ, ভারী আত্মবিশ্বাসী পায়ের শব্দ। এত বছর পরেও এই চেনা শব্দটা যেন বদলায়নি। দরজার চৌকাঠে পা রাখতেই সবার নজর সেই দিকে। এক লম্বা পুরুষ, পরিপাটি ধূসর স্যুট, চোখে ক্লান্তি, কিন্তু দৃষ্টিতে স্পষ্ট দৃঢ়তা। লন্ডনের ঠান্ডা হাওয়ায় যেন এখনো গায়ে লেগে আছে। তারপর বলল, মা। একটা শব্দ, শুধু একটা শব্দ নয় এটা, আর সাথে ছিল হাজারো সুবাস। সেই ডাকে একটা মায়ের হৃদয় জুড়িয়ে যায়। সেই ডাকে সুফিয়া বেগমের চোখ ভিজে উঠল। তার ছেলে ফিরে এসেছে, তার চোখের সামনে দাঁড়িয়ে আছে ইমরান। ইমরান এগিয়ে এসে মায়ের সামনে হাঁটু গেড়ে বসলো। চারপাশে সবাই থমকে গেল। বিদেশ ফেরত ছেলে, এখন শুধু তার মায়ের সন্তান। তারপর বলল, কেমন আছো মা? সুফিয়া বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। ভালো থাকবো না কেন? তুই ভালো থাকলেই আমি ভালো। আর চোখের সামনে তোকে দেখে আমি আরো ভালো হয়ে গেছি। তুই কেমন আছিস? ইমরান বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি মা। সুফিয়া বেগমের চোখের পানি মুছিয়ে দিয়ে জড়িয়ে ধরল ইমরান। তারপর বলল, মা কান্নাকাটি করো না, আমি তো এসে গেছি। সুফিয়া বেগম বলল, এটা সুখের কান্না বাবা, এটা তুই বুঝবি না। অনেক পর মাকে শান্ত করতে পারলো ইরা। ইরাও গিয়ে ভাইয়ের পাশে বসেছে, ভাইকেও জড়িয়ে ধরে রেখেছে। কতদিন এই ভাই নামক বটবৃক্ষের দেখা পায়নি। ছায়ায় একটু বসতে পারেনি। বাবার পরে একটা সংসারে তার ছেলেই হয় বটবৃক্ষ, যে পরিবারের ছায়া হয়ে প্রতি সদস্যদের শক্তি হয়ে আগলে রাখে বাবার মতোই। মা বোন দুজনকেই শান্ত করলো। কিছুক্ষণ পর ইমরান উঠে দাঁড়িয়ে চারপাশে তাকালো। চোখ পড়লো সানজিদার দিকে। মুহূর্তের জন্য তার ভ্রু কুঁচকে গেল। চেনা নয়, অথচ অদ্ভুতভাবে অচেনাও না। হাত বাড়িয়ে সানজিদার দিকে প্রশ্নসূচক বাক্য করলো, তুমি? সানজিদা হালকা করে চমকে উঠল। এই প্রথম কারো চোখে এমন করে পড়ল। নিজেকে সামলে নিল। মুখে ভদ্র এক চিলতে হাসি টানতেই পাশ থেকে ইরা বলল, ভাইয়া ও সানজিদা আমার বান্ধবী, তোমাকে তো ফোনে বলেছিলাম। ইমরান বলল, হ্যাঁ হ্যাঁ বলেছিলি, কিন্তু দেখিনি তো তাই না, তাই জিজ্ঞেস করেছি। ইমরান কিছু বলল না, শুধু একবার ভালো করে তাকালো, খুব ভালো করে। চোখের ভেতর দিয়ে যেন অনেক কিছু খুঁজে নিতে চাইলো, কি যেন চেনা অথচ ধরা দিচ্ছে না। তারপর স্বাভাবিক হলো। সুফিয়া বেগম এই অদ্ভুত নীরবতা ভাঙলেন। মেয়েটা খুবই ভালো, আমার ডান হাত বলা যায়। আমি কাজ করতে না পারলেও ওই সব সামলাই। ইরা আমার নিজের মেয়ে, অথচ আমার পাশে ছায়ার মতো থাকে সানজিদা। ইমরান আবারও তাকালো সানজিদার দিকে, এবার দৃষ্টিতে কৃতজ্ঞতার ছোঁয়া। তারপর বলল,
ধন্যবাদ মাকে দেখাশোনা করার জন্য। সানজিদা চোখ নামিয়ে নিল, তারপর বলল, আমি এতটাও প্রশংসা পাওয়ার যোগ্য নই, আন্টি যতটা বলছে। ইরা ইতিমধ্যে ভাইয়ের হাত ধরে টানাটানি করছে, তারপর বলল, ভাইয়া আগে বসো, জার্নি করে নিশ্চয়ই ক্লান্ত। ইমরান সোফায় বসলো, কিন্তু চোখ যেন বারবার সানজিদাকেই খুঁজে নিচ্ছে। অস্বস্তিটা টের পেয়ে সানজিদা রান্নাঘরের দিকে পা বাড়ালো। বুকের ভেতর অদ্ভুত একটা ধুকপুকানি, কেন জানি মনে হচ্ছে এই মানুষটা তার জীবনে শুধু কারো ভাই হয়ে থাকবে না। রান্নাঘরে ঢুকে ইরা ফিসফিস করে বলল, কিরে তুই এমন করছিস কেন? সানজিদা মাথা নাড়ল, তারপর বলল, না কিছু না। ডাইনিং টেবিলে সবাই বসেছে, খাবারের গন্ধে ভরে গেছে। সুফিয়া বেগম নিজ হাতে ছেলের প্লেটে খাবার তুলে দিচ্ছেন, চোখের কোণে জল, মুখে প্রশান্তির হাসি। এতদিন পর নিজের হাতে তোকে খাওয়াতে পারছি, এই সুখটা আমি বেঁচে থাকতে উপভোগ করতে পারবো ভাবিনি। ইমরান মায়ের হাত ধরে বলল, মা একদম বাজে কথা বলবে না, তুমি 1000 বছর বেঁচে থাকো, এটাই আমি চাই। খাওয়া শেষে সবাই যখন বসার ঘরে, তখন ইমরান জানালো, মা আমি অফিসে পরশু থেকে জয়েন করব। সুফিয়া বেগম ছেলের কথাই বলল, তোর যা খুশি তাই কর। সবার জন্য কম বেশি উপহার এনেছে, সাথে সানজিদারও। ফোনে অনেক শুনেছে সানজিদার কথা, যেহেতু একই বাড়িতে থাকে, তার উপর মায়ের দেখাশোনা আর ইরার বান্ধবী, কিছু না আনলেও তো মানুষত্বের কাতারে পড়ে না। আর এদিকে রাইসা ব্যান্ডেজ হাতে নিয়ে কলেজে এসেছে, যদিও হিজাবের ভিতর হাত লুকিয়ে রাখলে কেউ দেখতে পারবে না। রিম গল্পের রানী গল্প খুলে বসেছে, পড়া শেষ করে ক্লান্ত শরীর যেন কিছু মানছে না। তখনকার সব কথা রিম রাইসাকে বলেছে আর রাগে রাগে ফুঁসছে। রাইসা এসব শুনে চোখ বড় বড় করে তাকালো, কিছু বলল না, তবে এরকম কারণে রাইসা ভয় পায়। তারপর বলল, আচ্ছা একটা কথা বলি রাইসা। রাইসা বলল, হ্যাঁ বলো। তুমি এমন চুপচাপ না থেকে আমার মতো কথা বলতে পারো না? আচ্ছা আমার মতো বাচাল বাদই দিলাম, একটু তো কথা বলতেই পারো, মুখে কি ট্যাক্স দিতে হয় কথা বলার জন্য? রাইসা রিমের দিকে তাকিয়ে বলল, আমি তো কথা বলছি। রিম বলল, হ্যাঁ তুমি যে কত কথা বলো তার ঠিক নেই। তার চোখে রাইসা বলল, আমি তো কথা বলি। রিম ভ্রুকুসকে রাইসার দিকে তাকালো, বাহ এই তো শুরু হলো, এটাই তোমার কথা বলা? 2 শব্দের দায় সারা। রাইসা হালকা হাসলো, চোখ নামিয়ে বলল, সবাইকে বেশি কথা বলতে নেই, কারো জন্য মুখের জবান অভিশপ্ত হয়, সাথে চেহারাও। তেজের বলা কথাটা হঠাৎ করে রাইসার মনে হতেই এই কথাটা বলল। তেজ তাকে বলেছিল তার অভিশপ্ত চেহারা, সত্যিই তো তাই, নয়তো অকালে মাকে হারাতে হয়। মায়ের মর্ম কি সবাই বুঝে? পৃথিবীতে থাকলে গুরুত্ব দেয় না, তবে হারিয়ে গেলে ঠিকই আফসোসের খাতায় নাম যায়। রিম বলল, একটি কথা কি জানো? রাইসা বলল, কি? রিম বলল, চুপ থাকতে নেই বেশি, মানুষ দুর্বলতায় আঘাত করতে একবারও ভাবে না। রাইসা বলল, তবে কারোর জন্য দুর্বলতা বেঁচে থাকার সম্বল হয় রিম। এই সুন্দর পৃথিবীতে 2 দিন বেশি বাঁচার জন্য অনেকেই দুর্বলতা বেছে নেয়, তবুও যাতে তাকে আঘাত সয়ে মরিচিকার মতো শ্বাস চলে। রাইসা একটু থামলো, ব্যান্ডেজ করা হাতটা টেবিলের নিচে সোজা করলো। দুর্বলতা কিছু মেয়েদের ভাগ্য লিখে, মনে মনে বলল, যেমন আমার ভাগ্যই লিখেছে এমন পরিবার, যা আমি হয়তো যোগ্যই ছিলাম না। রিম চুপ করে গেল এক মুহূর্ত, তারপর ধীরে ধীরে বলল, তোমার এই কথাগুলো শুনলে আমার গা জ্বলে। তুমি এমন কেন রাইসা? সব নিজের ভেতর ঢুকিয়ে রাখো কেন? রাইসা জানালার বাইরে তাকালো, কারণ সব কথা বললে সবাই বিশ্বাস করে না, আর বিশ্বাস না করলে কষ্টটা আরো বাড়ে। সবার তো চোখ বন্ধ করে বিশ্বাস করার মতো মানুষ থাকে না। রিম বলল, কিন্তু আমি তো তোমার বন্ধু, আমাকেও কি বলা যায় না, বিশ্বাস করা যায় না? রাইসা আবার রিমের দিকে তাকালো, চোখে জমে থাকা ক্লান্তি স্পষ্ট। তারপর বলল, বলার হলে নিশ্চয়ই বলবো। রিম দীর্ঘশ্বাস ফেলল। রিম বলল, তুমি এত ঘোরালো পেছালো কি জটিল কথা বলো, কিছুই বুঝি না। রাইসা বলল, জটিল কোথায়, বাস্তব কথা বলেছি। রিম কিছুক্ষণ চুপ করে রাইসার দিকে তাকিয়ে থাকলো। এই মেয়েটার কথাগুলো সহজ, অথচ ভেতরে ভেতরে ভীষণ ভারী, বোঝা যায় কিন্তু ধরা যায় না। জানো রাইসা, তোমার সাথে কথা বলতে গেলে মাঝে মাঝে আমার নিজের ওই কথা ফুরিয়ে যায়। তোমাকে প্রথম দেখে আমার অনেক ভালো লেগেছে। রাইসা মৃদু হেসে বলল, বেশি কথা হলে সত্যি কথাগুলো হারিয়ে যায়। রিম বিরক্ত ভান করে বলল, দেখ আবার কি দর্শন শুরু করলি, আগামাথা কিছুই বুঝি না। ক্লাসে স্যার ঢুকতেই দুজনেই চুপ করে গেল। রাইসা খাতার দিকে তাকিয়ে কলম চালাতে লাগলো, অক্ষরগুলো ঠিকঠাক বসছে না, মাথার ভেতর বারবার ঘুরে ফিরে আসছে তেজের বলা সেই কথা, তোর চেহারাটা অভিশপ্ত, হাতের ব্যান্ডেজ নিচে কাটা জায়গায় আবারও জ্বালা দিচ্ছে। কষ্ট কি শুধু শরীরেই থাকে, নাকি কথায় কথায় জমে ওঠে? শরীরের ক্ষত 2 দিন পরে সেরে যাবে, কিন্তু মানুষের দেয়া প্রতিটা করাঘাত বুকের পিছুটানে লেগে থাকবে খুদাই করে। তে সিলমোহর লাগানো উদীয়মান হবে। যে আঘাত করে সে কখনো মনে রাখে না, কিন্তু যে আঘাত পেয়ে জর্জরিত হয়, সে মৃত্যু ব্যতীত সে আঘাত ভুলবে না। কলমের নিচে কাগজটা ভাঙা ভাঙা অক্ষরে ভরে উঠছে, চোখের পানি জমেছে, কিন্তু কেউ দেখতে পাবে না। তার মনে হচ্ছিল এই ব্যথা কোনো অসাধারণ ব্যথা নয়, এটা চেপে থাকা সেই সব দিনগুলো যখন সে ছোটবেলায় মাকে হারানোর সুখে চেপে ধরে কাটিয়েছে। কেউ জানে না মাকে হারানোর মানে শূন্যতার মধ্যে ডুবে থাকা নয়। হৃদয়টা যেন প্রতিটা শব্দে কেঁদে ওঠে। তার ছোটবেলায় সেই দিনগুলো মনে পড়ল। বাড়ির লোকেরা যখন হেসে খেলে, তখন সে এক কোণে বসে বসে কাঁদত। বাবা বা অন্য কেউ তার কান্না দেখতো না, বা দেখলেও সেটা শুধুই অপ্রয়োজনীয় মনে হতো। সে শিখেছিল কষ্ট কাউকে দেখানো যায় না, চোখের জলকে গোপন রাখতে হয়।
চিৎকারকে গোপন রাখতে হয়। হাতের ব্যান্ডেজটা যেন শৈশব কষ্টের প্রতীক। এই ক্ষত শরীরের, কিন্তু অন্তরেও রক্ত ভিজে আছে। কখনো কখনো মনে হয় এই জীবনেও যেন একটা বন্ধ কক্ষ, কেউ বাইরে এসে জানাবে না, কেউ পায়ে টুকা দেবে না, শুধু নিজেকে ধরে রাখা, নিজের ব্যথাকে নিজের ভেতরে গোপন রাখা, এটাই বেঁচে থাকার নিয়ম। রাইসা জানে এই ব্যথা কেউ বুঝে না, কেউ স্পর্শ করলে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে চাই, কিন্তু তার অন্তরের আঘাত, তার হারানো মায়ের শূন্যতা, সেটা তো সহজে মুছে ফেলা যায় না। প্রতিটা মুহূর্তে মনে হয় কেউ যদি বুঝতো, হয়তো সে আর এতটা নিঃশ্বাস চাপা রাখতো না। তবে শাশুড়িকে পেয়ে এখন আর সেই মা হারানোর আফসোস নেই। রিম কিছু বুঝতে পারছে, কিন্তু তার কাছে পুরোটা বলা যায় না। রাইসার মুখে ভাঙা হাসি, চোখে অজানা ক্লান্তি, সবাই শুধু অর্ধেক গল্প, আর অর্ধেক গল্পটি সুখ, হতাশা এবং মানুষের একাকিত্বে ভরা। তারপর বলল, প্রতিটা আঘাত, প্রতিটা শব্দ, প্রতিটা অশ্রু সবই লুকানোর ইতিহাস। রাইসা জানে এই ইতিহাসের কোনো সাদা পাতা নেই, শুধুই কালো দাগ, এবং সে শুধু বাঁচার জন্যই এই দাগগুলোর সঙ্গে লড়ছে প্রতিদিন চুপচাপ। শুধু হাতের ব্যান্ডেজ নয়, মন, হৃদয় সবকিছুই ব্যথার চাদরে মোড়া। মনে হয় জীবনের কোনো আনন্দের ছোঁয়া নেই, যেন এই ব্যথার সঙ্গে প্রতিস্থাপিত নিজে। রাইসার এই অদৃশ্য কষ্টের মধ্যে লুকানো একটি মাত্র আশা, একদিন কেউ আসবে, পুরোটা বুঝবে, অর্ধেক নয় পুরোটা। কিন্তু জীবনে তো আসলে একজন পুরোটা তো নয়, বিন্দুমাত্র চোখে সহ্য করতে পারে না। সেখানে আকাশ কুসুম কল্পনার বৃথাই। রাতে সবাই যার যার ঘরে শুয়ে পড়েছে। সানজিদা বারান্দায় দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে। তার জীবনে হঠাৎ করে কোন দিকে মোড় নিল? অচেনা শহরে এসে এদের মতো পরিবার পেয়ে নিজেকে ধন্য মনে করে হঠাৎ পেছন থেকে কারো পুরুষালী কণ্ঠ ভেসে এলো। কে? সানজিদা চমকে ঘুরে তাকালো, তারপর বলল, আপনি? এতটা অন্ধকার বা নাদান নয় সানজিদা। হট করে চিনে ফেললো মানুষটিকে, যেহেতু এই বাড়িতে কোনো ছেলে থাকে না। তারপর বলল, আমরা কি আগে কোথাও দেখা করেছি? সানজিদা এমন প্রশ্নে কিছুটা সংকোচ নিয়ে বলল, মানে কি বলতে চাচ্ছেন? ইমরান বলল, সোজা বাংলায় তো বললাম, আমাদের কি আগে কোথাও দেখা হয়েছিল? সানজিদার মুখ ফ্যাকাশে হয়ে গেল ইমরানের কথাই। তারপর বলল, না, আপনি ভুল করছেন, আমাদের আগে কোথাও দেখা হয়নি। ইমরান গভীরভাবে তাকালো, তারপর বলল, হতে পারে, তবুও মনে হয় আমি খুব একটা ভুল করিনি। আমার স্মৃতিশক্তি এতটা দুর্বল নয় যে মানুষ চিনতে ভুল করব। সানজিদা কিছু বলল না, শুধু ভেতরে ভেতরে জানে এই মানুষটার স্মৃতি একদিন সব সত্য টেনে বের করবেই। জীবনের সেই দিনগুলো চোখের সামনে ভেসে উঠবেই। চাঁদের আলো, দুজন দাঁড়িয়ে রইল নীরবতায়, প্রশ্ন আর অদেখা ভবিষ্যতের মাঝখানে দাঁড়িয়ে দুই মানব মানবী। তাদের অতীতে আসলেই দেখা হয়েছিল নাকি ভুল হতে পারে? ভবিষ্যতে অবশ্যই দেখা যাবে তাদের গন্তব্য কোন দিকে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।